বাজেট একটি রাজ্যের আর্থিক দলিল, যে কাগজে রাজ্যের এক্সপেন্ডিচার এবং ইনকামের সোর্স লেখা থাকে এবং সেই বাজেটের উপর ত্রিপুরার উন্নয়ন নির্ভর করে। বাজেটের অর্থের উপর নির্ভর করছে কর্মচারীদের 7 পে কমিশন বা পুরো ডিএর টাকা দেওয়া যাবে কিনা। বাজেটের উপর নির্ভর করছে বেকারদের চাকরি দেওয়া যাবে কিনা, চাকরির জন্য পর্যাপ্ত পরিমাণ অর্থ আছে কিনা, অর্থের সন্ধান আছে কিনা, সেই বাজেটের উপর নির্ভর করছে। প্রতি বছরই মাননীয় অর্থমন্ত্রী ত্রিপুরা এই বাজেট পেশ করে, সেন্ট্রাল অর্থমন্ত্রী নির্মলা সীতারামন সেই বাজেট পেশ করে। আমরা সেন্ট্রালে যাচ্ছি না, আমরা স্টেটের কথাই বলছি। স্টেটে প্রতি বছর টোটাল একটা বাজেট থাকে, তার মধ্যে কোন ডিপার্টমেন্ট বা কোন খাতে কত, যেমন এডুকেশন, পাবলিক ওয়ার্কস, হোম অ্যাফেয়ার্স, রুরাল ডেভেলপমেন্ট, হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার, এগ্রিকালচার, ট্রাইবাল ওয়েলফেয়ার, রেভিনিউ, পেনশন, আদার্স। এখানে দেখো স্যালারি খাতে কত খরচ হতে পারে সেটাও বাজেটে উল্লেখ থাকে। স্যালারি খাতে বলতে এখানে যারা কর্মচারী আছে তাদের বেতন বাবদ কত টাকা লাগবে, বা নতুন কোনো অ্যাপয়েন্টমেন্ট দিলে, নতুন কোনো চাকরি দিলে তাদের বাবদ কত টাকা লাগবে, সমস্ত কিছুই বাজেটে ধরা থাকে। সেই বাজেটে যদি অর্থ কম থাকে, কর্মচারীদের কেন্দ্রীয় হারে বেতন দেওয়া সম্ভব হবে না, দিয়ে দেওয়া সম্ভব হবে না। বাজেটে যদি আর্থিক ক্রাইসিস থাকে তাহলে বেকারদের চাকরি দেওয়া সম্ভব হবে না। যেমন জেআরবিটি 2020-21 বাজেটে জেআরবিটির জন্য অর্থের সংস্থান রাখা হয়েছিল। এখন 24-25 ফিনান্সিয়াল ইয়ার শেষের পথে, এখনও দেওয়া হচ্ছে না। তাহলে ওই বাজেটে যে টাকার সংস্থান ছিল সেই টাকাটা কোথায় গেল? বর্তমানেও দেওয়া হচ্ছে না, এই বাজেটেও দেওয়া হবে কি না বোঝা যাচ্ছে না। সেরকম স্পেশাল এক্সিকিউটিভ চাকরিতে বাজেটে অর্থের প্রয়োজন, পুলিশ কনস্টেবল চাকরিতে বাজেটে অর্থের প্রয়োজন, তাছাড়া ফায়ার সার্ভিস, জেল, পুলিশ, নতুন টিপিসি রিক্রুটমেন্টগুলো যেগুলো হবে সবগুলোই কিন্তু বাজেটে অর্থের প্রয়োজন। অর্থ যদি বাজেটে থাকে সব কিছু দেওয়া সম্ভব হবে। এখানে অনিয়মিত যে কর্মচারী আছে যারা রেগুলেশনের জন্য আন্দোলন করছে, বা যারা চুক্তিবদ্ধ কর্মচারী আছে যাদের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল স্টেপ বাই স্টেপ তাদের রেগুলেশন করা হবে, সব কিছু নির্ভর করছে আমাদের বাজেটে যদি ঠিকঠাক টাকা সংস্থান থাকে তাহলে কিন্তু সমস্ত কিছু দেওয়া সম্ভব। এটা হলো প্রথম পার্ট। দ্বিতীয় পার্ট হলো বাজেটে কিন্তু টাকা থেকে যাচ্ছে, গভর্নমেন্ট খরচ করতে পারছে না। অদ্ভুত বিষয়টা, গত 5-6 বছরে প্রায় 31,000 কোটি টাকা পড়ে রয়েছে বাজেটে, অর্থ পড়ে রয়েছে, গভর্নমেন্ট খরচ করতে পারছে না। এটা আমার তোমরা রিপোর্ট না, এটা ক্যাগ রিপোর্ট অনুযায়ী সেন্ট্রাল গভর্নমেন্টের, যে ত্রিপুরা সরকার বাজেটে টাকা খরচ করতে পারছে না। এই টাকাগুলিকে দিয়ে কিন্তু অনেকগুলা বেকারকে সরকারি চাকরি দেওয়া সম্ভব হতো। এই টাকাগুলি দিয়ে সেন্ট্রাল 7 পে কমিশন, অনিয়মিত চুক্তিবদ্ধ নিয়মিতকরণ সেন্ট্রালে দিয়ে দেওয়া সম্ভব হতো। কিন্তু গভর্নমেন্ট কিন্তু এই বাজেটের টাকা খরচই করতে পারছে না। 1-2 টাকা যদি এক করতে হতো, প্রায় 31,000 কোটি টাকা গত 5-6 বছরে ক্যাগ রিপোর্ট অনুযায়ী খরচ করতে পারছে না, অবিহিত থাকছে। অর্থাৎ তোমার মাসে এক পরিবারে ইনকাম 100 টাকা, ঠিক আছে, ধরে নিলাম 100 টাকা মাসিক তোমার পরিবারের ইনকাম। এখন পরিবারটা একটু ভালো মতো চলতে গেলে খাওয়া দাওয়ার ব্যবস্থা তোমরা সব কিছু করেছো, তাহলে খাওয়া দাওয়া খরচ যাব তোমার 20 টাকা গেল, ধরে নিলে 20 টাকা খরচ হলো। এরপর তোমার ছেলে বা মেয়ে বা মা বাবা একটু ডাক্তার দেখাতে হবে, ডাক্তার তুমি দেখালে, সব কিছু করলে। এরপর তোমার কিছু আনুষঙ্গিক খরচ পরিবারের খুবই প্রয়োজন, যেমন একটা ইন্স্যুরেন্স করা প্রয়োজন, বা একটা এলআইসি করা প্রয়োজন, বা পরিবার একটু ভালোভাবে চলতে গেলে একটু ভালো খাওয়া দাওয়া করার প্রয়োজন। কিন্তু না, তুমি 40 টাকা খরচ করলে 100 টাকা থেকে, আর 60 টাকা অব্যয়িত রেখে দিলে। তুমি খরচ করলেই না পরিবারের জন্য, কী করলে? টাকাটা রেখে দিলে। কার জন্য রেখে দিলে? এর পরের বছর খরচ করেছো? না, খরচই করলে না। এটা কি ত্রিপুরা সরকারের মানে কি যে ফান্ড, সে ফান্ডে কি পড়লেও না, বাজেটের টাকা তো অব্যয়িত হলে চলে যাবে। এই টাকাটা তোমার থেকে, যে 100 টাকা তোমার প্রতি মাসিক ইনকাম, এ থেকে 40 টাকা খরচ করলে আর 60 টাকা তোমার থেকে কিন্তু সরকার নিয়ে নিল, বা সেন্ট্রালে তোমাকে ফিরিয়ে নিয়ে নিল। কী হলো? পরিবারের মুখে একটু ভালো খাদ্য জুটলো না, একটু ভালো ড্রেস জুটলো না, ইন্স্যুরেন্স জুটলো না, পোশাক জুটলো না, অন্য বছর বাসন চান ঠিকঠাকভাবে জুটলো না, কারণ তুমি টাকাটা খরচ করতে পারো নি, টাকাটা সেন্ট্রাল থেকে আবার নিয়ে গেছে। এটাই
সোজা কথা, অর্থাৎ বাজেটে টাকা অব্যয়িত না থেকে যদি ব্যয়িত হতো তাহলে প্রচুর সংখ্যক সরকারি কর্মচারী যে আছে যারা যারা বঞ্চনা বা অনিয়মিত বঞ্চনা, তাদের বঞ্চনা দূরীকরণ করা যেত। প্রচুর সংখ্যক বেকারদের চাকরি দেওয়া সম্ভব হতো। এখানে চাকরি যে 50,000 প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, এই টাকা দিয়ে 50,000 চাকরি দেওয়া যেত বছরে। সর্বশেষ শিক্ষকদের রেগুলেশন করা যেত, অঙ্গনওয়াড়ি থেকে শুরু করে পার্ট টাইম ওয়ার্কার, এখানে যারা ডেইলি রেটেড ওয়ার্কার আছে, যারা পাম্প অপারেটর আছে, এখানে এসপিও যারা আছে, আশাকর্মী, মিড ডে মিল ওয়ার্কার, রেগা কর্মচারী যারা আছে, তাদের কিন্তু সুযোগ সুবিধা মিটিয়ে দেওয়া সম্ভবত 23% দিয়ে দেওয়া যেত, সপ্তম বেতন কমিশন দেওয়া যেত, সব দেওয়া যেত যদি বাজেটের টাকা খরচ করা হতো। কিন্তু না, বাজেটের টাকা কিন্তু অব্যয়িত থেকে যাচ্ছে এবং ভালো পরিমাণ টাকা কিন্তু অব্যয়িত থেকে যাচ্ছে। তোমরা যদি সেই জিনিসটা টেবিল ওয়াইজ যদি দেখার চেষ্টা করো, টেবিল ওয়াইজও কিন্তু অব্যয়িত টাকা থেকে যাচ্ছে। যেরকম 2018-19 বাজেটে অর্থ ধরা ছিল 16,627 টাকা। এখানে রিভাইস এস্টিমেট সাপ্লিমেন্টারি বাজেট সহকারে, রিভাইস এস্টিমেট সহকারে 17,000 কোটি টাকা 2018-19 বাজেটে ধরা ছিল। 13,000 কোটি টাকা খরচ করেছে, 4,000 কোটি টাকা খরচই করতে পারেনি। এই 4,000 কোটি দিয়ে 18-19 কত সংখ্যক বেকারদের চাকরি দেওয়া যেত? তখন তো বিজেপি, তখন সরকার প্রথমবার এসেছিল, তখন 7 পে কমিশনে দেওয়া যেত, নিয়মিতকরণ করা যেত। না, এটা খরচ করতে পারেনি। এটা কোথায় গেছে? এটা চলে গিয়েছে। কেন খরচ করতে পারেনি? সেন্ট্রালের টাকাটা নিয়ে নিয়েছে। 19 কোটিতে 17,700 কোটি সাপ্লিমেন্টারি ছিল, টোটাল 20,000 কোটি টাকা বাজেট ছিল, মাত্র 15,000 কোটি টাকা খরচ করেছে। 5,000 কোটি টাকা গভর্নমেন্ট খরচই করতে পারেনি। 20-21 20,000 কোটি টাকা বাজেট ছিল, সাপ্লিমেন্টারি 1,600, টোটাল 21,000 কোটি টাকা বাজেট ছিল, 16,000 কোটি টাকা খরচ করেছে। 5,000 কোটি টাকা 2020-21 খরচ করতে পারেনি। 21-22 তেমন 7,900 কোটি টাকা। 22-23 তো 9,000 কোটি টাকা, 9,000 কোটি টাকা গভর্নমেন্ট খরচ করতে পারেনি। সব কিছু মিলিয়ে কত পার্সেন্ট গভর্নমেন্ট খরচ করতে পারেনি উল্লেখ করা আছে। সবচেয়ে বেশি গভর্নমেন্ট খরচ করতে পারেনি 22-23 বাজেটে প্রচুর টাকা, প্রচুর বলতে প্রচুর টাকা রয়ে গিয়েছে যেটা গভর্নমেন্ট খরচ করতে পারেনি। এটা সেভিংস করে কিন্তু পরের বছর তো এটা ওপেনিং আসার কথা, ওপেনিং কিন্তু আসছে না। এটা কিন্তু অবৈধ টাকাটা সেন্ট্রাল থেকে চলে যাচ্ছে। সেন্ট্রালে বিভিন্ন স্কিমে টাকা আসে, কর্মচারী বেতন ভাতা খাতে টাকা আসে, পেনশন বাবদ টাকা আসে, রাস্তাঘাট উন্নয়ন বাবদ খাতে টাকা আসে। সেন্ট্রাল গভর্নমেন্টও তো সেই পরিমাণ উৎস নেই, ইনকামের উৎস নেই। সেন্ট্রাল থেকে যে টাকাটা আসে তার উপর ভিত্তি করেই স্টেট গভর্নমেন্ট স্যালারি বা বেকারদের চাকরির ব্যবস্থা করে থাকে। স্টেট গভর্নমেন্ট, যেহেতু ত্রিপুরা নর্থ ইস্ট জোনে অবস্থিত, টোটাল 90% টাকাই সেন্ট্রাল থেকে আসতে হয়। কিন্তু কী কারণে সেই বাজেটে টাকাটা অবৈধ থেকে যাচ্ছে, কর্মচারী বেকারদের বঞ্চনা করে কেন টাকাটা ফিরিয়ে দেওয়া হচ্ছে, এটাই বোঝা যাচ্ছে না। এই টাকা দিয়ে তো ভালো একটা ব্যবস্থা কর্মচারীর জনগণের জন্য করা যেত। এখানে যে খবর উঠে এসেছে, এটা উঠে এসেছে রাজ্য প্রশাসন সরকার চালাতে ব্যর্থ। দিল্লি থেকে যে টাকা আসছে তা ত্রিপুরাবাসীর জন্য কাজে লাগাতে পারছে না সরকার। প্রশাসনিক অপদক্ষতার কারণে সেই টাকা বছরকে বছর অবৈধ থেকে যাচ্ছে। কিন্তু কোথায় যায় সেই টাকা তার হদিস জানে না কেউ। সম্প্রতি ক্যাগ রিপোর্ট বা কন্ট্রোলার অ্যান্ড অডিট জেনারেলের যে রিপোর্ট রাজ্যে বিধানসভায় পেশ হয়েছে তাতেই সত্য কথা বলা আছে। এই নিয়ে সরকারের কোনো হেলদোল দেখা যাবে কি না তা খোদাই মালুম। ক্যাগ রিপোর্টের তথ্য অনুযায়ী রাজ্য বিজেপি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর অর্থাৎ 2018-19 বছর থেকে চলছে টাকা অবহিত থাকার ঘটনা। রাজ্যে হাজার হাজার আর্থিক অপূর্ণতার কারণে কর্মচারীদের 7 পে কমিশন দেওয়া যাচ্ছে না, নিয়মিতকরণ করা যাচ্ছে না, সরকারি চাকরি দেওয়া সম্ভব হচ্ছে না। কিন্তু এই অভাব দেখিয়ে সেই অনেকগুলো প্রকল্প বন্ধ করে দেওয়া হচ্ছে। দিল্লি থেকে টাকা পাঠানো হচ্ছে না বলে খবর প্রকাশ করা হচ্ছে, কিন্তু সত্যি কথা কিন্তু নাই। ক্যাগ রিপোর্ট অনুযায়ী কিন্তু প্রচুর টাকা সেন্ট্রাল থেকে আছে, সেই টাকা কিন্তু গভর্নমেন্ট ক্ষমতায় এসে খরচ করতে পারছে না। তাছাড়া যে বাজেটে যে অর্থের সংস্থান রাখা হচ্ছে, সেই সংস্থান অনুযায়ী ডিপার্টমেন্ট ওয়াইজ অর্থের সংস্থান থাকে, কোন ডিপার্টমেন্টে কত টাকা খরচ করবে, সেই ডিপার্টমেন্ট ওয়াইজ কিন্তু টাকা খরচ করা সম্ভব হচ্ছে না। তাহলে বাজেটটা যখন পেশ করা হয়, বাজেটটা ধরো আজকে 21,000 কোটি টাকা বাজেট পেশ করা হলো, এখানে কিন্তু বাজেটে উল্লেখ থাকে 21,000 কোটি টাকা কোথায় 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 খরচ করা হবে। বছরের শেষে দেখা গেল 15,000 কোটি টাকা খরচ করলো, 6,000 কোটি টাকা খরচ করলো না। অর্থাৎ যেখানে খরচ করার কথা ছিল, বাজেটে ধরা ছিল, সেখানে টাকাটা খরচ করলো না। কীরকম? জিআরবিটি ধরো 2020-21 বাজেটে টাকা সংস্থান হয়েছিল চাকরি দেওয়া হয়নি। স্পেশালি যদি 2022 সংস্থান ছিল চাকরি দেওয়ার, বাজেটে টাকা ছিল, চাকরি দেওয়া হয়নি। কনস্টেবল চাকরি দেওয়ার বাজেটে টাকা ছিল, চাকরি দেওয়া হয়নি। অনিয়মিতদের নিয়মিত করার জন্য 18-19 বাজেটে টাকা হয়তো সেন্ট্রাল থেকে আনা হয়েছিল, যেহেতু প্রতিশ্রুতি ছিল, দেওয়া হয়নি।
সেন্ট্রাল থেকে টাকা 18-19 এনেছিল, যেহেতু প্রতিশ্রুতি ছিল 7 পে কমিশন দেওয়া হবে বা সেন্ট্রালে দিয়ে দেওয়া হবে, বাজেটে সেই পরিমাণ টাকার ব্যবস্থা ছিল, কিন্তু দেওয়া হয়নি। তাহলে টাকাটা তো অবহিত থেকে যায়। বাজেটে তো ধরা ছিল, এডুকেশনে 100 টাকা খরচ করা হবে। এডুকেশনে 100 টাকা খরচ করা হবে মানে এডুকেশনে বিভিন্ন স্কুল বিদ্যালয় পরিকাঠামো চেঞ্জ করা হবে, শিক্ষক নিয়োগ করা হবে, কিন্তু দেখা গেল বছরের শেষে এডুকেশন ডিপার্টমেন্টে মাত্র 60 টাকা খরচ করা হলো, 40 টাকা অবহিত থাকা হলো। অবহিত থাকা হলো মানে কি? এডুকেশন ডিপার্টমেন্টে শিক্ষক নিয়োগ করা হলো না, এডুকেশন ডিপার্টমেন্টে পরিকাঠামো চেঞ্জ করা হলো না, শিক্ষকের ট্রেনিংয়ের ব্যবস্থা করা হলো না, বিদ্যালয় স্থাপন করা হলো না, এই তো আনুষঙ্গিক খরচগুলো করা হলো না, অর্থাৎ অবহিত থেকে যাচ্ছে। মোট যে বাজেট হয়েছে তার মোট 23-24 যেটা 9,000 কোটিটা সবচেয়ে বেশি। ক্যাগের রিপোর্টের জন্য একটি সরকার যখন এত বিশাল অঙ্ক টাকা অবহিত রেখে প্রশাসন চালায়, তখন সে রাজ্যে প্রবৃদ্ধির হিসাবে অন্য সব রাজ্যকে টেক্কা দেবে জাতীয় পরিসংখ্যান। যেহেতু এত কম টাকায় সরকার চালাচ্ছে, সেন্ট্রালতে টাকা আনা হচ্ছে, টাকা দেওয়া হচ্ছে না, তাহলে ত্রিপুরা আস্তে আস্তে স্বনির্ভর হচ্ছে। গভর্নমেন্ট বলছে না এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা, স্বনির্ভর ত্রিপুরা। ত্রিপুরা আর সেন্ট্রালে থাকার প্রয়োজনীয়তা নেই, ত্রিপুরা নিজের পায়ে আস্তে আস্তে দাঁড়িয়ে যাচ্ছে। সেন্ট্রালে একটা ভালো একটা ইমেজ গঠন করছে যে আমরা টাকার প্রয়োজনীয়তা নেই। সেন্ট্রাল যে অন্য অন্য স্টেটগুলোকে রাজ্য সরকার টেক্কা দিচ্ছে, মহারাষ্ট্র, দিল্লি, বেঙ্গালুরু, তেলেঙ্গানা, তারপর আমাদের অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক, তামিলনাড়ু, কেরালার মতো উন্নত রাজ্যকে টেক্কা দিচ্ছে, যেখানে বাজেটের টাকা খরচ করে আরও টাকা বেশি লাগছে, আর এখানে ত্রিপুরা সরকার বাজেটের টাকা খরচ করতে পারছে না। অগ্রগতির পথে ত্রিপুরা, ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা, স্বাবলম্বন ত্রিপুরা, নিজের পায়ে ত্রিপুরা দাঁড়িয়ে গেছে। এখন আর সেন্ট্রালের সেই পরিমাণ অর্থের প্রয়োজনটা হয় না। প্রশ্ন আসে অগ্রগতি পরিসংখ্যান থেকে, কিন্তু অগ্রগতি পরিসংখ্যান তো দেখা যাচ্ছে না, শোনা যাচ্ছে, দেখা যাচ্ছে না। প্রশ্ন আসে এই যে গত 5টি বছরে ত্রিপুরা কেবল বাজেটে 70% টাকা খরচ করলো, বাকি 30% টাকা রাজ্যের তহবিলে সঞ্চয় হয়েছে। যদি সঞ্চয় হয়ে থাকে তাহলে সেই টাকা এখন কোথায়? ক্যাগ রিপোর্ট পরিসংখ্যান থেকে বলা যাচ্ছে 5 বছরে রাজ্যের সঞ্চয় হয়েছে 31,000 কোটি টাকা, অথচ ত্রিপুরা গত আগস্টের বন্যায় ক্ষয়ক্ষতি মাত্র 4,000 কোটি টাকা। কোনো ক্ষতিগত কৃষককে তো সরকার ত্রাণের জন্য 4 টাকা দিয়েছে বলে জানা যায় না। মাঝে মাঝে শুনে যায় 4 কোটি টাকা দিয়েছে, 9 কোটি টাকা দিয়েছে, আর বাজেটে পড়ে রয়েছে 31,000 কোটি টাকা। অসম্ভব কথাবার্তা। বাজেটের টাকা অবহিত থাকলে সে টাকা দিল্লিতে ফেরত চলে যায়, এটাই নিয়ম। তাহলে ডাবল ইঞ্জিন আমাদের কোন কাজে আসছে? সত্য ঘটনা হলো ডাবল ইঞ্জিন আমাদের কাজে আসতো যদি রাজ্য সরকার তার বাজেটে সব টাকা খরচ করার ক্ষমতা অর্জন করতে পারতো। তখন ক্ষমতা অর্জন তো করতে পারছে না, বাজেটে তো সব টাকা খরচই করতে পারছে না। আমার কাছে টাকা আছে, আমি খরচই করতে পারছি না। আমার কাছে বেকার আছে, টাকার অভাবে চাকরি দিতে পারছি না। মুখে অর্থের অভাব, সময় লাগবে, চাকরিতে সময় লাগবে। মেইন তো রিজন এইটাই। অর্থ থাকলে তো চাকরি দেওয়া সম্ভব হতো। অর্থ নেই, চাকরি দেওয়া সম্ভব হচ্ছে না, কিন্তু বাস্তবত অর্থ আছে, অবহিত থাকছে। মানে আমাদের দিচ্ছে না, বেকারদের চাকরি দিচ্ছে না, অর্থ অবহিত থেকে যাচ্ছে। কর্মচারীদের পেনশন ভাতা দিচ্ছে না, অনিয়মিত কর্মচারী রেগুলেশন করছে না। কেন? সরকারের কাছে টাকা নেই পর্যাপ্ত পরিমাণ, কিন্তু বাস্তব কথা কাগজপত্র কিন্তু টাকা অবহিত থেকে যাচ্ছে। হিসাবের টাকা যখন ফেরত যায় তখন বাড়তি টাকা কেন দেওয়া হবে এমন অপদর্শ সরকারের হাতে? এটাই কোশ্চেন। তোমাকে যখন 21,000 কোটি টাকা বাজেট, 21,000 কোটি টাকা ছিল, তো যখন তুমি 4,000 কোটি টাকা খরচ করতে পারলে না, এটা তো রিটার্ন সেন্ট্রালে চলে যাবে। তাহলে নেক্সট বছর যখন আবার বাজেটে হবে তখন সেন্ট্রাল থেকে সেই হারে টাকা দেবে? কোশ্চেন তো জাগে না যে তোমরা গত বছর খরচ করতে পারো না, আবার কেন দেবো? বাজেট টাকা খরচ করতে না পারলে বাড়তি টাকা রাজ্যের ইঞ্জিন কেন চাইতে যাবে দিল্লি ইঞ্জিনের কাছে? এই অর্থ দাঁড়াচ্ছে দিল্লির ইঞ্জিন আরও টাকা রাজ্য উন্নয়নে দিতে চাইলেও, সেন্ট্রাল গভর্নমেন্টে দিতে চাইলেও রাজ্য ইঞ্জিনের টাকা খরচের হারান নেই। এতে রাজ্যের মানুষ জন্য ডাবল ইঞ্জিনের কোনো সুবিধা বা সুযোগ কাজে আসছে না, সবটাই ভোটের স্লোগান হয়ে যাচ্ছে। তবে সরকারের মুখ রক্ষায় সরকার অশিক্ষিত অযোগ্য মন্ত্রী বিধায়কদের মাটিঘাটে প্রচার করছে, রাত্রে আর্থিক প্রবৃদ্ধি করছে, রাজ্যের প্রবৃদ্ধি মাথাপিছু আয় বাড়ছে। মাথাপিছু আয় যারা বাড়ছে, মাথাপিছু আয় জিনিসটা কি এখন যদি আমরা ধরলাম ত্রিপুরা একজন বড় ব্যবসায়ী, ওনার মান্থলি ইনকাম 5 লাখ টাকা। আমি খেটে খাওয়া মানুষ, আমার মান্থলি ইনকাম 10,000 টাকা। তাহলে দুজন যদি একসাথে করি ইনকাম কত হলো? 5,10,000। গড় ইনকাম কত হলো? 2,55,000। গড় ইনকাম, মাথাপিছু ইনকাম কত হলো? যদি গড় করি দুজনকে 2,55,000। তোমার তো 10,000, আর ওই বড় ব্যবসায়ী তো 5 লক্ষ। তোমার কি 2,55,000 গড় ইনকাম হলো? গড় ইনকাম তো এইরকমই, মাথাপিছু ইনকাম তো এইরকমই। গড়ে সবাইকে ডিভাইড করে দেয় টোটাল ইনকাম দিয়ে, কিন্তু আমার তো আর 5 লাখ টাকা ইনকাম না। যাদের বেশি ইনকাম তাদের ইনকাম হচ্ছে, ধনী দিন দিন ধনীর সারিতে পরিণত হচ্ছে, গরিব দিন দিন গরিব হচ্ছে। তাহলে মাথাপিছু ইনকামের তারতম্যটা কিন্তু এখানে মিটে না। বেড়েছে ঠিক আছে মাথাপিছু ইনকাম, কিন্তু কাদের বেড়েছে? সবার মাথাপিছু ইনকাম কি বৃদ্ধি পেয়েছে কিনা?
কৃষকের আগে দ্বিগুণ হয়ে গেছে, একমাত্র কৃষকরাই বলতে পারবে। অথচ রাজ্যে মানুষ বাস্তব যে চিত্র দেখা যাচ্ছে তা বড়ই করুন। রাজ্যের রাজনীতির যে কোনো ত্রিপুরাবাসী বুঝতে পারছে মন্ত্রীদের প্রবৃদ্ধির কথা সবই আশার গল্প। এই নিয়ে কারো পেট ভরছে না, কারণ 2018 সালে সরকার ক্ষমতায় আসার তো চাকরির দরজা পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে। এতে টাকা থাকা সত্ত্বেও বেকারদের জন্য কিছুই করার কথা ভাবছে না প্রশাসনিক অদক্ষই সরকার। টাকা আছে, টাকার ব্যবস্থা আছে, বেকারদের চাকরি দেওয়া সম্ভব হচ্ছে না। এটা কি প্রশাসনিক অবদত্তা, নাকি গভর্নমেন্ট চাচ্ছে না বেকারদের চাকরি দিতে? টাকা অবিহিতই থেকে যাক, আমার এটা সেটাই বোঝা যাচ্ছে না। যে টাকা অবিহিত থেকে যাচ্ছে, এখানে 50,000 না 1 লাখ চাকরি দেওয়া সম্ভব হতো। যে টাকা অবিহিত থেকে যাচ্ছে, এখানে 7 পে কমিশন দিয়েও আরও টাকা, প্রচুর টাকা হাতে থেকে রাখতো। পুরো পুরো দিয়ে শোনা যাচ্ছে 5% টাকা আর্থিক প্রতিকূলতায় দিয়ে দেওয়া সম্ভব হচ্ছে না। 23% আরও দিয়ে বকেয়া, হয়তো জানুয়ারি মাসে দিয়ে দেওয়া হবে না, জুলাই মাসে আবার 5% দিয়ে দেওয়া হবে। কেন? আর্থিক প্রতিকূলতা। কিন্তু এখানে দেখো বাজেটে কী পরিমাণ টাকা থেকে যাচ্ছে, গভর্নমেন্ট খরচ করতে পারছে না। স্কুলগুলি বন্ধ করে দেওয়া হচ্ছে, শিক্ষক নেই। কেন? টাকার অভাবে শিক্ষক নিয়োগ করা যাচ্ছে না। কিন্তু বাজেটে কিন্তু টাকা এডুকেশন ডিপার্টমেন্টে রয়ে গেছে। কলেজগুলিতে প্রয়োজনীয় অধ্যাপক নেই, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নেই। কেন? টাকার অভাবে প্রফেসর নিয়োগ করা সম্ভব হচ্ছে না। কিন্তু বাজেটে কিন্তু টাকা রয়ে গেছে। জিআরবিতে চাকরি দেওয়া সম্ভব হচ্ছে না, দেরি হচ্ছে। কেন দেরি হবে? অলরেডি মেরিট লিস্ট প্রকাশ হয়ে গেছে, এখন তো দেওয়া সম্ভব হচ্ছে না, টাকার অভাব। কিন্তু বাজেটে কিন্তু টাকা রয়ে গেছে। স্পেশালিস্ট 2022 ডিসেম্বরে চাকরি দেওয়ার কথা, দেওয়া সম্ভব হচ্ছে না। কিন্তু বাজেটে কিন্তু টাকা রয়ে গেছে, হাতে কিন্তু টাকা আছে। শিক্ষিত বেকারের বিরুদ্ধে একমাত্র যুদ্ধ ঘোষণা করে দিয়েছে বর্তমান সরকার। প্রথমেই দেওয়া হয়েছে চাকরির জন্য না ঘুরে কিছু কিছু স্টেটমেন্ট দিয়েছে আগে প্রাক্তন মিনিস্টাররা। চাকরি দোকান না দিয়ে গরু পালন করুন, পানের দোকান দিন, শূকর পালন করুন, হাঁস পালন করুন, আরও এক্সেট্রা অনেক করুন। নিজে স্বরোজগার হন, নিজে স্বরোজগার হয়ে অন্য কেউ কাজের ব্যবস্থা করুন, অন্য কেউ চাকরি দিন। খুব ভালো কথাই বলেছে, কিন্তু স্বরোজগারের তো একটা লিমিট আছে। কতজন এই কাজটা করবে? তাহলে ক্রয় করবে কে? সব তো বিক্রেতা হয়ে যাবে। এটা তো স্বরোজগার, নিজের পায়ে দাঁড়ানো খুবই ভালো। কিন্তু প্রতিশ্রুতিও তো একটা বলে কথা আছে, প্রতিশ্রুতিও তো একটা দেওয়া হয়েছিল। 50,000 চাকরি, 7 পে কমিশন, অনিয়মিত বা চুক্তিবদ্ধ নিয়মিতকরণ, সেটা কেন কোনো সম্ভব হচ্ছে না? আর্থিক প্রতিকূলতা, অর্থের অভাব। তাহলে বাজেটের টাকা কোথায় গেল? বাজেটের টাকা কেন খরচ করা হচ্ছে না? বেকারদের ঋণ দেয় না ব্যাংক, স্বরোজগার প্রকল্পে গেলে কোনো নজর নেই। এই সুযোগ তৈরি করে দিতে সরকারের কোনো ভূমিকা নেই। অথচ রাজ্য উন্নয়নের জন্য প্রতি বছর যে টাকা দিল্লি থেকে আসছে, সেই টাকা রাজ্য সরকার খরচ করতে পারছে না। রাজ্যের দুর্দশার প্রতি রসিকতা করে সরকারি লোকেরা বলে বেড়াচ্ছে রাজ্যে নাকি উন্নয়ন দিকে এগিয়ে যাচ্ছে, মানুষ নাকি আয় বাড়ছে, বিকাশের স্বর্ণযুগ রাজ্যে বর্তমানে বাড়ছে। বিকাশ যে হচ্ছে ত্রিপুরাতে, অলিতে গলিতে, শহরে গ্রামে, পঞ্চায়েতে, সবখানে শুধু বিকাশ বিকাশ চলছে। সমস্ত রাজ্যের কর্মচারীরা খুব খুশি, কারণ সেন্ট্রাল স্টেটের সেম গভর্নমেন্ট একদম হুবহু টাকা পাচ্ছে। অনিয়মিত চুক্তিবদ্ধরা খুশি রাজ্য সরকারের বিকাশে, যে আমরা ভালো টাকা পাচ্ছি, বাজারে জিনিসপত্রের দাম কমছে। বেকাররা খুব খুশি রাজ্যের উন্নয়নে, রাজ্যের বিকাশে। রাজ্যের সরকার গভর্নমেন্টের প্রতিষ্ঠিত হওয়ার আগে বলেছিল 50,000 চাকরি, এখন 50,000 চাকরি দেওয়া হয়েছে। ঘরে ঘরে চাকরি, ঘরে ঘরে কর্মসংস্থান, মিস করে চাকরি। বেকাররা খুব খুশি পথে ঘাটে। মানে বেকারদের কথা কত চিন্তা করছে, কত উন্নয়ন চলছে রাজ্যের বেকারদের সাথে। মাননীয় বিধানসভায় তো সেই তথ্যই প্রকাশ হয়েছে। প্রচুর পরিমাণ গদ দেওয়া হয়েছে, গদ দেওয়া হয়েছে, জলের ব্যবস্থা করা হয়েছে, রাস্তাঘাট হয়েছে, উন্নয়ন হয়েছে। কিন্তু যে যে কমান যে উন্নয়নটা, যেটা হলো খাওয়া, মানে বাঁচার জন্য যে ন্যূনতম অর্থের প্রয়োজন, চাকরির প্রয়োজন, বেতন প্রয়োজন, সেখানে কিন্তু টাকা অব্যয়িত থেকে যাচ্ছে। সিএজি রিপোর্ট সেটাই রিভিলস করলো। 31,474 কোটি টাকা অব্যয়িত থেকে যাচ্ছে 5 বছর। এখন তোমরা 31,000 কোটি টাকা চিন্তা করতে পারো, 31,000 কোটি টাকা। সেই টাকাটা যদি ব্যয় করা হতো, কতজন লোকের উন্নয়ন করা হতো, কতজন লোক এর জীবন জীবিকা অনেকটা মানে জায়গায় আসতো। কর্মচারীরা বেতন পাচ্ছে, ঠিকঠাক চলছে, ধরে নিলাম কর্মচারী খুশি আছে। এই টাকা দিয়ে তো অনিয়মিত কর্মচারী তো রেগুলেশন করা যেত। অনিয়মিত যারা রেগুলার ফিক্সড পে কর্মচারী নিয়োগ করছে, সেখানে তো রেগুলার কর্মচারী নিয়োগ করা যেত। বেকাররা যারা চাকরির জন্য হন্যে ঘুরছে, এক একটা চাকরির জন্য 4 বছর 5 বছর ধরে ওয়েট করছে, তাদের তো সেই চাকরির ব্যবস্থাটা করা যেত। তাহলে না বলতো এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা, ত্রিপুরা স্বাবলম্বী হচ্ছে, ত্রিপুরা উন্নয়নের প্রথম সারিতে পুজো হচ্ছে। এবার দেখার বিষয়, 2024-25 প্রায় শেষের পথে, জানুয়ারি মার্চ মাসে শেষ হয়ে যাবে ফিনান্সিয়ালের। এবার কত টাকা অব্যয়িত থেকে যায়? নিম্নতম 5-6 হাজার কোটি টাকা অব্যয়িত থেকে যাবে। তাহলে তোমরা আশা করতে পারছো 24-25-এ কতগুলি চাকরি দেওয়া সম্ভব হতো? কনস্টেবল রিক্রুটমেন্টের প্রসেসটা কমপ্লিট করা সম্ভব হতো, স্পেশালিটি চাকরি দেওয়া সম্ভব হতো, জিআইবিটি চাকরি দেওয়া সম্ভব হতো, ফায়ার সার্ভিস, জেল পুলিশ চাকরি দেওয়া সম্ভব হতো। অনিয়মিত কর্মচারী যারা আন্দোলন করেছে, সমস্ত বিধায়কদের চিঠি দিয়েছে, তাদের রেগুলেশন করা সম্ভব হতো, বা সমকাজে সমবেতন দেওয়া সম্ভব হতো,
ত্রিপুরা কর্মচারীদের 23% থেকে আরও দিয়ে দেওয়া সম্ভবত না, গভর্নমেন্ট কিন্তু দিচ্ছে না। এবারে বাজেটও কিন্তু সেম পরিমাণ টাকা অবহিত থেকে যাবে। এটা কার ভুল, কার সদিচ্ছার অভাব, সেটা সবচেয়ে বড় কোশ্চেন। সবখানেই দেখি রাজ্যে বাজেট নেগেটিভে চলে যায়, কারণ অর্থ এমনভাবে খরচ করে, পরে অর্থের প্রয়োজন পড়ে লোন নেই, এখান থেকে লোন নেই, সেখান থেকে লোন নেই, তারপর রাজ্যটা চালাতে হয়। আর ত্রিপুরা টাকার কি টাকা, খরচই করতে পারছে না, লোন আর নেওয়ার কোনো প্রয়োজনীয়তাই নেই। একদম পজিটিভ বাজেট, নেগেটিভের কোনো তুলনাই নেই। দেখার বিষয় এবারে বাজেটে কতটা খরচ হয়, যেটা আমরা সত্যি সেটা এখানে উপস্থাপন করার চেষ্টা করলাম। রাজ্য সরকারের যে টাকাগুলো প্রতি বছর আসছে, সেখানে কিন্তু প্রচুর পরিমাণ টাকা অবহিত থেকে যাচ্ছে। সেই টাকাগুলি খরচ করে কিন্তু রাজ্যের কর্মচারী এবং বেকারদের উন্নয়ন করা সম্ভবত। আমাদের মাননীয় অর্থমন্ত্রীর কাছে সেটাই দাবি থাকবে। টাকা নেগেটিভে বা টাকার থাকতে কেন বেকারদের বঞ্চিত করা হচ্ছে, কেন চাকরি দেওয়া হচ্ছে না, কেন সেন্ট্রালের ডিএ বা সেন্ট্রালের সপ্তম কমিশন নিয়মিতকরণ করা হচ্ছে না, কোশ্চেনটা ওনার কাছেও থাকবে, কোশ্চেনটা সরকারের কাছেও থাকবে। অ্যাটলিস্ট যেই টাকাগুলো আসছে সেই টাকাটি যদি যে খাতে ধরা ছিল বাজেটে, সেই খাতে যাতে খরচ করা হয়, তাহলে ত্রিপুরা ডেভেলপমেন্টটা আরও বেশি হবে। ধন্যবাদ সবাইকে। স্টাডিজ অফ ত্রিপুরা ইউটিউব চ্যানেল।